দর্শক, বংশমালী আয়োজিত লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে ক্ষণকালে অতিথি রয়েছেন কবি ও বাচিক শিল্পী এবং নৃত্যশিল্প বলা যায় পৌলমী গুহ। পৌলমী গুহ, আপনাকে স্বাগত ক্ষণকালে। নমস্কার, অনেক ধন্যবাদ। ধন্যবাদ পৌলমী, আমাদের ক্ষণকালে আসার জন্য। শুরু করি আলাপচারিতা। কবিতা কেন? কবিতা আসলে সত্যি কথা বলতে একেবারেই প্রিপ্ল্যান্ড ছিল না যে আমি কবিতাই লিখবো বা কিছু। ছোট থেকে আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসতাম এবং বেশিরভাগ আমার নেশা ছিল গল্পের বই পড়া, এবং বিভিন্ন ধরনের ছোট গল্প এবং উপন্যাসের প্রতি আমার খুব আকর্ষণ ছিল। তো তারপর আমি একদিন আবিষ্কার করলাম একজন লেখককে, এবং তার লেখা কবিতা পড়ার পর আমার মনে হলো এর থেকে ভালো এক্সপ্রেশনের মাধ্যম আর কিছু হতে পারে না। সেই লেখকের নাম ছিল ভাস্কর চক্রবর্তী। এবং ভাস্কর চক্রবর্তীর কবিতা পড়ার পরেই আমি কবিতার প্রতি এত বেশি আগ্রহ আমার জন্মায়। সেই কারণে আমি কবিতার সঙ্গে রীতিমতো যাকে বলে সহবাস করা, তাই করতে শুরু করি। খেতে কবিতা, উঠতে কবিতা, বসতে কবিতা, এইভাবেই কবিতার সঙ্গে আমার প্রথম পরিচয়। আর এ কারণেই কবিতা কবিতা এখন আমার জীবনযাপনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে খানিকটা, বলা ভালো। অর্থাৎ কবিতাই প্রথম প্রেম বলা যায়। হ্যাঁ, একদম একদম। তো অন্য কিছু, গল্প, প্রবন্ধ, এরা কেন প্রেম হলো না? সেটা দেখুন, এখন হঠাৎ করে প্রেমের কোনো তো আর কি বলবো, থিওরি তো হয় না, না। এরকম হতে পারে খুব দীর্ঘদিনের পরিচয় কারোর সঙ্গে, তাকে আমার ভালো বন্ধু বললাম, তার সঙ্গে আমি সব ধরনের কথা শেয়ার করতে পারলাম, কিন্তু তার সাথে আমার প্রেম হলো না। তো কবিতার ক্ষেত্রে এরকম, গল্প পড়তাম, গল্প অবশ্যই ভালো লাগে, যে কোনো গদ্যেই আমার যথেষ্ট কি বলবো, কিন্তু কবিতার সঙ্গে তার যেন তুলনা হয় না। আমার মনে হয় খুব কম সময়ের মধ্যে একটা বিশাল বড় একটা কি বলবো, অনেক কিছু, অনেক আবেগকে ধরতে পারে কবিতা। এবং খুব ছোট্ট ছোট্ট শব্দতে কবিতার মধ্যে দিয়ে আমি যে আবেগটা প্রকাশ করতে পারি, গদ্যের মধ্যে আমার মনে হয় না সেই ব্যাপারটা আছে। একটু ম্যাজিক্যাল একটা ব্যাপার আছে কবিতার মধ্যে, এটা অন্তত আমার আমার ব্যক্তিগত মতামত। কিন্তু অনেকে বলে তো এটা আলসে মানুষের কাজ, বেশি হ্যাঁ, লিখতে হয় না, হ্যাঁ, ছোটর মধ্যে করা যায়, ছোটর হ্যাঁ, অবয়বে একদম। আটানো যায় বলেই। আমি নিজে শুনেছি এই কথা, আমি নিজেও বারবার শুনেছি যে তোমার গদ্য বড় করে বড় একটা জায়গায় অনেক ফেনিয়ে ফেনিয়ে লিখতে হয় দেখে গদ্য ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু তা না। আমার মনে হয় যদি সত্যি লেখালেখি বা সাহিত্যকে যদি আমরা ধরি, এখন গদ্য বা উপন্যাস লেখা অবশ্যই বিশাল বড় কাজ। হ্যাঁ, কিন্তু কবিতায় খুব কম মানে জায়গায়, কম শব্দের মধ্যে একটা বিশাল বড় আবেগকে ধরা, আমার মনে হয় এটা বিশেষ মুন্সিয়ানার কাজ। এটা আমার মতামত, আমার এটাই মনে হয়। আলসা মানুষের কাজ বলে আমার কবিতা আমি মানতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। তো কলেজ জীবন থেকে কবিতা শুরু, আমি যতদূর জানি হ্যাঁ, আপনার হ্যাঁ, সম্পর্কে। হ্যাঁ, তো কলেজ জীবন থেকে আমাদের বাংলা ভাষী যারা আছেন, যারা বাংলা হ্যাঁ, ভাষী, আমাদের বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের যারা বাংলায় কথা বলেন, তাদের মধ্যে হ্যাঁ, এক ধরনের অনুভূতি কাজ করে কলেজে। সেটা হলো কলেজে গেলেই প্রেমে পড়া, কলেজে গেলেই অন্য কিছু। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কবিতাটা কি শুরু সেভাবেই বলুন? খানিকটা তাই বলা চলে, একদম না। নিজের লেখার ব্যাপারটা, আমি যে কবিতা লিখবো, আমি ছোট থেকে ছড়া টড়া লিখতাম, কিন্তু আমি যে কবিতা লিখতে পারি সেটা আমি একজনের, এরকম একজন বিশেষ মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সে লিখতো, তাকে দেখে আমার হঠাৎ করে মনে হলো আমিও তো চেষ্টা করলে, আমি চেষ্টা করে দেখি যে আমিও পারি নাকি। খুব একটা ভালো আমি লিখি কিনা আমি সেটা জানি না, বা আমি আদৌ কোনো কবিতা এখনো অব্দি লিখে উঠতে পেরেছি কিনা আমি সে বিষয়েও আমি এখনো সন্দিহান। আমি কবে লিখে উঠতে পারবো আমি জানি না। তো আমার শুরুটাও খানিকটা ওরকমই বলা চলে, যে একজন বিশেষ মানুষের সঙ্গে আমার পরিচয় হলো, তার মুখে অনেক কিছু শুনে, এবং তার কবিতার প্রতি ভালোবাসাটা কিছুটা আমার মধ্যেও চালিয়ে গেছিল। হ্যাঁ, এটা বলাই যায় কলেজ জীবনে প্রেমের হাত ধরে আমার কবিতা প্রেমও বেশ খানিকটা বেড়েছিল, এটা বলতে পারেন। না, আমি আপত্তি করবো না।
বুঝলাম এই ক্ষেত্রেটাও, কিন্তু তারপরেও কিন্তু পরিবার ব্যাপারটাও এখানে সাহিত্য চর্চার ক্ষেত্রে পরিবার কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সেই ক্ষেত্রটাই কোনো হ্যাঁ, কিছু আছে কিনা? আমার মানে পরিবারের সাহিত্য চর্চা সেইভাবে মানে মানে চর্চা বলতে তো অনেক কিছুই বোঝায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে সাহিত্য চর্চা বলতে আমার মা খুব মানে আর কি মানে আমার মা কিন্তু মানে উপন্যাসের প্রতি মানে একটু উপন্যাসের বেশি ভক্ত ছিলেন। হ্যাঁ, মানে এখনো আছেন। তো তিনি আর কি প্রচুর বই পড়তেন, প্রচুর করতেন। আমার বাবাও মানে এই সমস্ত বিষয়ে যথেষ্ট আগ্রহ মানে দেখাতেন। তো সেটা একটা কারণ হতে পারে যে ছোট থেকে আমি এই মানে মানে একটা পারিবারিক আবহে বড় হয়ে উঠছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে বই হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ এবং সঙ্গী। তো সেই দিক থেকে বলা যায় যে হ্যাঁ, আমার মানে পরিবারের মধ্যে এটা ছিল যে মানে সাহিত্যের প্রতি আগ্রহটা আমার সেখান থেকেই মানে শুরু হয়েছে। এটা ঠিক কথা। তো এই যে শুরু, এই ক্ষেত্রে অনেক সময় হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় যে কবিতাটা নেকা নেকা, এরকম একটা ধারণা সবার আছে যে এই মেয়েটা যে কবিতা লিখে এবং সামাজিক ভাবে কিছুটা অচ্ছুতের মতো অবস্থা দাঁড়ায়, যে না এই দেহের সাথে এরকম কোন অবস্থার মুখোমুখি হয়েছিলেন কিনা কখন? আমি মুখোমুখি হয়েছি শুধু না, আমি এখনো হয়তো সম্ভবত কোনো কোনো জায়গায় হই, যার মধ্যে একটা মানে খুব মানে বলবো খুব বলতে খারাপ লাগে মানে 20তে দাঁড়িয়ে এই ধরনের কথা। তো সেখানে আমাকে বলা হয় যে আমি লেখালেখি না ঠিক সেরকম পারি না, আমার চেহারা ছবি সুন্দর, আমার কথাবার্তা শুনে লোকে খুব বিশেষকৃত হন বলে আমার লেখাপত্র ম্যাগাজিনে বা ইম্যাগ গুলোতে প্রকাশ হয়। তো আর লেখার মানে সেরকম ব্যাপারটা নেই। হ্যাঁ, শুধুমাত্র একজন মেয়ে বলে এবং যথেষ্ট আমি মানে কোট আনকোট বলবো, শুধু মেয়ে না, মানে চেহারা ছবির দিক থেকে অ্যাট্রাকটিভ বলেই একমাত্র আমার লেখাপত্রের দিকে লোকের নজর থাকে। এটা একেবারেই সত্যি কথা না। তার কারণ হচ্ছে আমি যখন লিখছি, আমি কোনো কবিতা লিখছি এবং সেটা কেউ পড়ছেন, তিনি আমার পরিচয় জানেন না। আমি নারী কি পুরুষ নিশ্চয়ই আমার লেখা দেখে আমার মনে হয় না কেউ কোনোদিনও কোথাও পৃথিবীর কোনো সাহিত্যিকেরই মানে লিঙ্গ পরিচয় দিয়ে কখনো কবির পরিচয় হতে পারে না। এটা আমার ব্যক্তিগত মতামত। তো আমি বলবো যে মেয়েরা ন্যাকা ন্যাকা কবিতা লেখে বা মেয়েরা কবিতা ঠিক লিখতে পারে না, তাদেরকে মানে প্রমোট করা হয় এই ধরনের মানে দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার এখনো নিত্য নিয়মিত পরিচয় ঘটে এবং এটার সঙ্গে লড়াইও করতে হয়। অর্থাৎ পৌলমী বলতে চাচ্ছে যে এখনের যে অবস্থা সেখানে চেহারাটাও একটা মানে সৌন্দর্যটাও একটা ফ্যাক্টর আর কি, হ্যাঁ, হ্যাঁ, প্রকাশের হ্যাঁ, ক্ষেত্রে। মানে আমি শুনছি আর কি মানে মানে যে কোনো শিল্প মাধ্যমে মানে চেহারাটা একটা বড়, এবং সেটা খুব দুঃখজনক ভাবে সাহিত্যের জগতেও যখন এই ধরনের কথাবার্তা মানে এই ধরনের আলোচনা হয় বা এই বিষয়ের চর্চা হয়, তখন খুব খারাপ লাগে। মানে বিষয়গুলো শুনতে খুব খারাপ লাগে যে মানে সে মেয়েটি বা ছেলেটিও, পুরুষের কথা বলছি আমি, হ্যাঁ, সে দেখতে সুন্দর, সে তার বাচনভঙ্গি ভালো লাগছে বলে আজকে তার মানে কবিতা লোকে পড়ছে, তার পাঠক আছে। এবং আমি দেখতে সুন্দর না বা আমি ততটা ভালোভাবে কথা বলতে পারি না দেখে আমার পাঠক নেই, এটা আমি আমি একেবারেই এটা বিশ্বাস করি না। লেখা তো লেখাই হয়। কিন্তু বিশ্বাস না করলেও কিন্তু হচ্ছে আপনার ক্ষেত্রে, একটু আগে হ্যাঁ, বলে আমাকে আসলেন। শুনতে হচ্ছে এবং আমি সেটা মানে আমি যতদূর চেষ্টা করছি মানে আমি এখন এবং আজীবন হয়তো আমাকে এটার সঙ্গে লড়াই করতে হবে এবং আজীবন নিজেকে প্রমাণ দিতে হবে না আমার লিঙ্গ পরিচয় আমার বা চেহারা ছবির সঙ্গে আমার লেখার কোনো সম্পর্কই নেই, দুটো আলাদা জায়গা। এরকম ভাবে হয়তো আমাকে আজীবনই এটার সঙ্গে লড়াই করতে হবে। তো আলাপচারিতা পরে করি, এখন কবিতা শুনে আসি একটু, অন্তত বেশ, দুটো কবিতা শুনে তারপর আবার আলাপচারিতায় ঢুকে যাই। ওকে, ঠিক আছে। এটি আমার শিশির শিকারের পর আহ, প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলায় গত বছর 2019-এ। সেখান থেকেই আমি পড়ছি। শেষ আঘাত বুক পেতে নেব, অতএব দোয়েল পাখিরা ঘরে ও উঠোনে ভিড় করে আসে। নষ্ট হয়েছি বলে যারা ছেড়ে গেছে তাদের ক্ষমার ওষুধে ভোলে। যুদ্ধে হেরে যেতে ক্ষোভ আসে না, আমি উপত্যকা হয়ে উঠি ক্রমে। এটা একটা কবিতা এবং আমি প্রথমে বলে নিচ্ছি যে সব কবিতার আমি নাম দিই না।
এটা সেরকমই নামহীন একটা কবিতা। শিরোনামহীন আর কি। একদম একদম। দ্বিতীয়টা শুনে আসি। এটারও নাম নেই, শিরোনামহীন কবিতা। ভ্রমরের খই জমে উড়ন্ত বাতাসে, কার যেন কার সাজি, চাঁদ ছিঁড়ে পড়ে ব্যস্ত উঠোনে, ফুলদানি ভেসে থাকে অক্লেশে, বিপরীতে গাঢ় হয় স্রোত, তুলো ফুল এলো চুলে ঘুমোচ্ছে, নাভি থেকে ধুনো গন্ধ, দিক গুলোচ্ছে শ্যাওলারা। এই যে মানে ছোট ছোট লেখা, হুম। এই যে এখন যেমন আপনার লিরিকের কথা বলি, লিমিরিকের কথা বলি, জাপানি হাইকু হচ্ছে, আমাদের দেশে 2 লাইনের কাব্য বলে একটা কাব্য শুরু হয়েছে, 2 লাইনের। হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে। তো এইটার কারণটা কি? এটা কি আসলে যে আমাদের এই যে এই সময়টা, এত ব্যস্ত সময়ের মানুষের খুব বেশি পড়ার সময় নেই দেখি কি ছোট, মানে ছোট ছোট লেখাগুলো? আপনার কি মনে হয়? আহ, আপনি যে কথাটা বললেন, আমারও প্রাথমিকভাবে আমারও সেরকমই মনে হয় যে মানে মানুষ নিজের জীবনে এত ব্যস্ত হয়ে গেছে। এবং আমার যা মনে হয় সময় তো অনেক বদলাচ্ছে। এখন কেউই মানে কোনো বিষয়ে বেশিক্ষণ কেউ আবদ্ধ থাকতে মানে চান না। মানে বা রেদার বলা ভালো, তাদেরকে আবদ্ধ মানে থাকতে দেওয়াও হয় না। এত এত বিভিন্ন ধরনের অপশন আছে। হাতে একটা ফোন চলে এসছে, সেই ফোনের মাধ্যমে বিভিন্ন মানে খবর থেকে আরম্ভ করে কে কি করছে, এমনকি কার ব্যক্তিগত জীবনে কি ঘটছে সে সমস্ত থেকে আরম্ভ করে সবকিছুই সেই ফোনটার মধ্যে মানে একবার দেখলেই আমরা পাবো। আর কোনো কিছু পড়তে গেলে বা কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হলে কিছুটা সময় সেটার পেছনে ইনভেস্ট করতে হয়, আমাকে দিতে হবে। তো এই সময়টা খুব শর্ট হয়ে গেছে, মানুষের কাছে এই সময়টা আর নেই। ভাবনা চিন্তা লোকে মানে আগে যখন আবিষ্কার হয়েছে ফোন তখন থেকে করা বন্ধ হতে হতে এখন এমন পজিশনে এসে পৌঁছেছে বিষয়টা যে কেউ আর কোনো কিছু নিয়ে ভাবতে চান না। আর বড় বড় লেখার ক্ষেত্রে যদি অনেকক্ষণ ধরে পড়তে হয় বা অনেকক্ষণ সময় নিয়ে সেটা ভাবতে হয়, সেটা স্বাভাবিকভাবেই কারো আর পছন্দ হচ্ছে না, একটার থেকে আরেকটায় জাম্প করে চলে যাচ্ছেন সবাই সবাই সেটা মানে 8 থেকে 80 সবার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। তো সে কারণেই আমার মনে হয় লেখার মানে এটাও ছোট ছোট হয়ে এসছে। মানে 2 লাইনে কাব্য, মানে 2 লাইনের মধ্যে দিয়ে আমি বলে ফেললাম একটা কথা, সেটা আমাকে খানিকক্ষণের জন্য একটু এনগেজ রাখলো, তারপর জিনিসটা আবার মাথার থেকে সরে গেল, আমি আরেকটা নতুন বিষয় আবার মনোযোগ মানে নিজে দিলাম, এইভাবেই এগোচ্ছে, এটা আমার মনে হয়। তো এই ক্ষেত্রে আপনি, আমি উপন্যাসের কথা বলি, অনেক উপন্যাস আছে, অনেক বড় উপন্যাসও মানুষ একদমই পড়ে ফেলছে। হ্যাঁ, সেই ক্ষেত্রটা এখানে যে, এই থিওরিটা কিন্তু সেক্ষেত্রে যে গিয়ে খাটছে না কেন? দেখুন পাঠক তো মানে প্রত্যেক যুগেই মানে আছেন, যারা পড়তে ভালোবাসেন। আর এটা লেখার ক্ষেত্রেও তো নিশ্চয়ই ডিপেন্ড করে। এখন হচ্ছে এমন এমন মানে এভাবে লেখকরা লেখেন যে হয়তো সেটা খুবই একটা মানে থ্রিলিং একটা ব্যাপার, বইয়ের শেষ পাতা অবধি ধরে ধরে রাখতে পারেন তারা পাঠকের মনোযোগটাকে। বা একবার যদি তারা ডুবে যান বিষয়বস্তুর মধ্যে, তারা ছেড়ে আর ওটা উঠতে পারেন না। এটা আমরা নিজেদের ক্ষেত্রেও আমরা যেটা দেখে থাকি। তো এটা সম্পূর্ণ লেখকের মুনশিয়ানা এবং লেখার বিষয়বস্তু। আর খুব সাধারণ জিনিসও যদি সেরকম ভাবে কেউ মানে লিখে ফেলতে পারেন যেটা পাঠকের মানে মনোযোগ আকর্ষণ করছে, তাহলে আমার মনে হয় যে ছোট ছোট লেখার থেকেও বড় বড় লেখাগুলো মানে ভালো, পাঠকের কাছে সমাদৃত হবে। এটা আমার মনে হয়। তাহলে কারণ তো এই, ক্লাসিক লিটারেচারও আছে। তখন ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে গেল না, যে না ছোট সময়ের জন্য মানুষ ছোট পড়ছে, আবার যদি বিষয়বস্তু বা লেখকের মুনশিয়ানা থাকে তাহলে তারা আবার বড়টাও পড়ছে, তাহলে বিষয়টা আহ, অনেকটাই সাংঘর্ষিক হ্যাঁ, হয়ে দাঁড়ায়। হয়তো এটা হয়তো বলতে গেলে বলা ভালো যে আমরা ভেবে নিচ্ছি যে পাঠক এটা পড়তে চান না, এত বড় জিনিস আমরা ভাবছি পাঠক পড়তে চান না। হ্যাঁ, এবং আমরাও পাঠকদেরকে ঠিকভাবে কি সবসময় বুঝে উঠতে পারি যে তাদের চাহিদা কি? আমরা ভাবছি ওনারা পড়তে চান না, ওদেরকে একটা ছোটখাটো বিষয় আমি লিখে দিলাম, সেটা ওরা পড়বেন, সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন বা সেগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু আমরা যদি ঠিকঠাক ভাবে তাদেরকে দিতে পারি, এখনো সেরকম লেখা যদি দিতে পারি, তাহলে ক্লাসিক লিটারেচার তো লোকে পড়তোই না। আগেকার দিনের যে নভেল বা আগের দিনের গল্প উপন্যাস, তাহলে তো সেগুলো নিয়ে চর্চাই হতো না। তার মানে পাঠক আছেন এখনো, এবং তারা থাকবেনও, তারা পড়তে চাইবেন, তারা জানতে চাইবেন, তাদের জন্যই তো লিখে যেতে হবে। তাহলে বড় বড় লেখাও তাহলে থাকবে।
এই যে ক্লাসিক লিটারেচারের কথা আসলো, ধ্রুপদী সাহিত্য, তো ধ্রুপদী সাহিত্যের ব্যাপারে বলতে গেলে অনেক কথাই ওঠে। এই যে দেখেন, ধ্রুপদী সাহিত্য, মানুষ বলে যে ধ্রুপদী সাহিত্য কম বিক্রি হয়, কম মানুষ পড়ে। জনপ্রিয় সাহিত্য, এখানে ধ্রুপদী এবং জনপ্রিয় দুইটা ভাগ করে ফেলা হয়েছে। যে হ্যাঁ, ধ্রুপদী জনপ্রিয় সাহিত্য বলতে বোঝায়, তো রবীন্দ্রনাথে তো প্রচুর মানুষ পড়ে, প্রতিটা মানুষই রবীন্দ্রনাথ পড়ে, তাহলে রবীন্দ্রনাথ কি ধ্রুপদী সাহিত্যের কেউ না জনপ্রিয় হলে? আমার মনে হয় এই বিষয়গুলো খুব বেশি লিনিয়ার করে ভাবা হচ্ছে, মানে ধ্রুপদী সাহিত্য মানে লোকে পড়বেন না, জনপ্রিয় না হলে লোকে পড়বেন না, এই কথাটা একেবারেই ভুল। হ্যাঁ, রবীন্দ্রনাথের ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথকে খুব কম লোকই সম্পূর্ণটা পড়ে উঠতে পারেন, মানে বলা ভালো কেউ মানে এক জীবনে গোটা রবীন্দ্রনাথ পড়ে উঠতে পারবেন না। রবীন্দ্রনাথ যেমন উপন্যাস লিখেছেন, যেরকম গান লিখেছেন, যেভাবে কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন, মোটামুটি সাহিত্যের যে যে ধারা হতে পারে, হ্যাঁ, তো সেই সবকটাই তিনি ফুলফিল করেছেন। এটাই বলা উচিত রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনায়, এটাই সবসময় উঠে আসবে। তো আমার মনে হয় জনপ্রিয় না হলে লোকে পড়বেন না, সেটা একেবারেই খাটে না। বা সে কারণে যদি রবীন্দ্রনাথের পাঠক এখনো এত সংখ্যায় থেকে থাকেন, তার মানেই যে রবীন্দ্রনাথের রচিত সাহিত্য ধ্রুপদী সাহিত্যের আওতায় পড়ছে না, তাও না। ধ্রুপদী সাহিত্যেরও অনেক পাঠক আছেন, এবং তারা থাকবেনও, এটা আমার মনে হয় যে এটা থাকবে। এটা এইভাবে বলা যায় না যে মানে ধ্রুপদী সাহিত্য জনপ্রিয় না হলে লোকে পড়বেন না, জনপ্রিয় হলেই লোকে পড়বেন এবং সেটাকে ধ্রুপদী সাহিত্য বলা যাবে না। এগুলো খুব লিনিয়ার থট, এগুলো ঠিক মানে এত সহজ না বিষয়টা। এখন শুনে আসি, খুব ছোট দুটো কবিতা শোনা হয়েছে, অনেকেরই কান ভরেনি, মনও ভরেনি। তো আমরা আর ছোট ছোট আরো কয়েকটা কবিতা শুনে আসি। পল্লবী গুহ। এটি হচ্ছে অনুতপ্ত শব্দগুচ্ছ। কথা নিভিয়ে বসে থাকি অক্লেশে, নাকে জলের গন্ধ আসে, আধো ঘুমে পরিচিত বাঁক ভুল করি, চোখের বারান্দা একলা হচ্ছে। কখনো ইচ্ছে করে শান্তি ছুঁড়ে মারি অনাগত শত্রুর মুখে, ঠোঁটের পালকি গন্তব্য ভুলে যায়। এই কবিতাটার নামই অনুতপ্ত শব্দগুচ্ছ। এর পরেরটি আবার শিরোনামবিহীন একটি কবিতা। ওয়াইন খাচ্ছি, সঙ্গে তোমার হাড়ের গুঁড়ো, আমার একটা ফালতু হৃদয় বারবিকিউয়ে ঝলসে নিচ্ছি, অজস্র সব আবেগগুলো গলছে তবু নিভছে কোথায়। ওয়াইন খাচ্ছি, সঙ্গে তোমার হাড়ের গুঁড়ো, বুকের ভেতর কাঠকয়লা, জ্বলছি জ্বলছি, নিভছি না। এই কবিতাটি ওই শিরোনামবিহীন কবিতার মধ্যেই একটি। আর একটি এক লাইনের, মানে এক লাইন না, ঠিক দু লাইনের, ওই আপনি যেরকম বললেন যে খুব ছোট্ট কবিতা, সেরকম একটা কবিতা আমি পড়ছি। বিপ্লব হয়ে গেলে একবার চৌকাঠ দাঁড়িয়ে দেখো আদরলতা ভরে উঠেছে। এই হচ্ছে কবিতা। চমৎকার লেখা। তো আরো কয়েকটা শুনে নি, ছোট ছোট কবিতা, শুনতে ভালো লাগে এবং হ্যাঁ, মনেও ঢুকে যায়। শুনে নি আরো। এক মিনিট। একদিন সব ঠিক হয়ে যাবে, এ কথাটি মনে রেখো, ভুলো না। বারবার যাকে কষ্ট দেওয়া যায় সে অনেক কিছু ভুলে যায়। তুমি এইটুকু জেনে রেখো, এই কষ্টটুকু সত্যি, বাকি সব মিথ্যে। একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি এই কথাটি মনে রেখো, ভুলো না। যথারীতি এই কবিতার কোনো নাম নেই, আমি নাম খুব কম, মানে কবিতাদেরকে খুব কম নাম দিই। যদি ভালোবাসা পাওয়ার হয় তবে ভালোবেসো, আর যদি তা না হয় তবে জেনো আমি ঠিক ফিরে ফিরে আসি, একইভাবে, একই বেশে। যদি
অন্ধকারেও আমাকে চিনে নিতে পারো, তবে যেন আমি আলো হয়ে ফিরে আসবো। যদি ভালোবাসা পাওয়ার থাকে, তুমি ঠিক চিনে নেবে, আমিও তাই। চমৎকার। এবং আগেরটা বেশি ভালো ছিল, সব ঠিক হয়ে যাবে আশার যে একটা চমৎকার মানে আবহ, যে একটা বিশ্বতে আহ, আশ্বাস, এটা চমৎকার ভাবে ফুটে এসেছে। তো এই জায়গায় কথা বলতে হয়, আপনি লিটিল মেগে লিখেছেন, হুম। হ্যাঁ, গণমাধ্যমেও লিখেছেন। এই যে হ্যাঁ। দুটি ধারার মাঝখানে অনেকে বলেন লিটিল ম্যাগি হলো মূল ধারা কবিতার, হুম। আপনি কি ভাবেন এটাকে? কিছু বছর আগে পর্যন্ত শুধুমাত্র লিটল ম্যাক মূলধারা কবিতার বললে হয়তো আমি সেটার প্রতিবাদ করতাম, কিন্তু বর্তমানে মানে এখন গত 2-3 বছরে সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় পরিবর্তন এনে দিয়েছে আমাদের সবারই মনোজগতে। আমাদের বিশাল বড় একটা বিপ্লব ঘটানোর মতন সোশ্যাল মিডিয়া ঘটিয়েছে। লিটল ম্যাগ অবশ্যই, আমি এখনো বলবো, আমি নিজে যেহেতু লিটল ম্যাগে লিখেছি, আমি লিটল ম্যাগ মুভমেন্টকে ভীষণ 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 মনে প্রাণে সমর্থন জানাই। এবং আমি মনে করি যে কবিতার যে বিভিন্ন ধরনের ধারা একের পর এক, এই যে মানে 0 দশক, প্রথম দশক, তার আগের যে সমস্ত ধারা, হাংরি মুভমেন্ট থেকে আরম্ভ করে সবকিছু, এগুলোকে ধরে রেখেছে লিটল ম্যাক। সে হচ্ছে একটা কি বলবো, আধার, আধার টাইপ। পিতার জন্য লিটল ম্যাক অবশ্যই অপরিহার্য অংশ, কিন্তু সেটাই এখন আর একমাত্র ধারা নয়। তার কারণ সবার হাতে হাতে যে সোশ্যাল মিডিয়া, যে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, একটা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যেখানে সবার কাছে পৌঁছানো যাচ্ছে, খুব কম সময়ের মধ্যে নিজের চিন্তা ভাবনা সবার কাছে তুলে ধরা যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় বর্তমানে ধীরে ধীরে এবং ভবিষ্যতেও দেখা যাবে হয়তো সোশ্যাল মিডিয়ায় একটা সাহিত্য জগতে একটা বিশাল বড় আলোড়ন নিয়ে আসবে। প্রচুর ইম্যাগ এখন তৈরি হয়েছে, ব্লগজিন তৈরি হয়েছে, ই ম্যাগাজিনের পাঠকও আছেন, লেখকরা লিখছেন সেখানে। লিটল ম্যাগই শুধুমাত্র এখন আর বলা চলে না কবিতা বা সাহিত্যের সম্পূর্ণ চর্চাটা, সেটা এখন সোশ্যাল মিডিয়া ধরে নিয়েছে। সুতরাং এই দুটো আলাদা ধারা তো অবশ্যই, কিন্তু লিটল আপনার ম্যাগ একমাত্র ধারা না। পলিমিক হয়ে জায়গায় বলি একটু, অনলাইন প্ল্যাটফর্ম একটা অনেক 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 বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এখন। আপনি কি মনে করেন না যে আগামীতে লিটল ম্যাগ অথবা অন্য গণমাধ্যমগুলো অস্তিত্ব, গণমাধ্যমগুলোর অস্তিত্ব অনেকটা মানে ঝুঁকির মুখে দাঁড়াবে এই আহ, অনলাইন প্ল্যাটফর্মের জন্য? আমি এখনো সেটা মনে করার মতন কোনো কারণ দেখছি না। তার কারণ আমাদের সবারই এখনো আমাদের মধ্যে সেরকম পাঠক আছেন যারা ফোনের স্ক্রিনে শুধু পড়ে ঠিক সেই তৃপ্তিটা যেন আসে না, আমার নিজেরই আসে না। হ্যাঁ, পিডিএফ এ বা ফোনের স্ক্রিনে পড়া বা ফেসবুক স্ক্রল করতে করতে নিউজ ফিডে পড়া, সেই তৃপ্তিটা যেন ঠিক আসছে না। যে পড়ার তৃপ্তিটা আসছে না। আমি চট করে পড়ে নিতে পারছি, ব্যাস ঠিক আছে খানিকক্ষণ সময়ের জন্য, কিন্তু আমি পড়তে বসতে চাই যখন, তো আমার হাতে সেটা থাকা দরকার, একটা হার্ড কপি দরকার। তো আমার মনে হয় না যে ঝুঁকির মুখে দাঁড়াচ্ছে এখনই, সেরকম চিন্তা ভাবনার কোনো দরকার আছে। কিছুটা তো একটা তো কম্পিটিশন তো একটা ক্রিয়েট হবেই। হ্যাঁ, ই ম্যাগাজিনে যেহেতু ই ম্যাগাজিন যেহেতু পাঠকের কাছে বেশি পৌঁছতে পারছে এবং খুব সহজে, খুব কম সময়ে পৌঁছতে পারছে, লিটল ম্যাককে হয়তো সেখানে একটু একটু সামনাসামনি হতে হবে, একটু অসুবিধা, একটু বাধার সামনাসামনি হতে এখানে হবে, আমি একটু তবে কথা আমার যোগ মনে হয়। করে দিই, পলমি একটু কথা যোগ করে দিই আপনার সাথে। এটা একটু হ্যাঁ। চিন্তা করে দেখা যায় কিনা, যে দেখেন আপনি একটা লিটল ম্যাগের প্রচার সংখ্যা কত, একটা খুব বেশি কিন্তু প্রচার সংখ্যা না, একটা লিটল না, ম্যাগ না, খুব না। বেশি, হ্যাঁ। সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো, সামাজিক মাধ্যম যেগুলো বলছি আমরা, সেগুলোর একজনের মানে ফ্যান ফলোয়ারের সংখ্যা প্রায় লাখ ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। হ্যাঁ, ফ্রেন্ডস থাকছে তা 5,000। তো এই যে হ্যাঁ। যে একটা বিশাল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের সামনে আসলে কি মানে আপনি যে বলছেন যে অস্তিত্ব বিপন্ন হবে না, কিন্তু এই বিশাল প্ল্যাটফর্মের সামনে দাঁড়ানোর শক্তি কি আসলে লিটল ম্যাগ এবং গণমাধ্যম, গণমাধ্যম কিন্তু অলরেডি অনলাইন প্ল্যাটফর্মে নিজেরা মুভ করেছে। তো হ্যাঁ। লিটল ম্যাগ সেইভাবে পারবে কিনা, এটা আপনি কিভাবে দেখেন, আবার কি চিন্তা করেন এই বিষয়ে? বহু লিটল ম্যাগও এখন চেষ্টা করছে অনলাইনে নিজেদের একটা ভার্সন নিয়ে আসার জন্য। হ্যাঁ,
তো আমার মনে হয় যে একসময় এই যে এই টানাপোড়েনটা এটার তো সম্মুখীন হতেই হবে, আমি তো সেটা আগেই বললাম। হ্যাঁ, এবং এটা তো একটা বিশেষ চিন্তার কারণ যে পাঠকের কাছে পৌঁছানো, পাঠকের কাছে যদি পৌঁছতেই না পারি সেটা, এবার যারা লিটল ম্যাগাজিন করছেন তাদেরও এটা একটু ভাবনা চিন্তার বিষয় যে আমি কতজনের কাছে এটা পৌঁছে দিতে পারি। এখন নামই লিটল ম্যাগ, মানে খুব অল্প সংখ্যক এ নিয়ে প্রকাশ সংখ্যা নিয়ে তারা মানে হচ্ছে কাজ করছে। তো এটা তো একটা ভাবনা চিন্তা করার বিষয় অবশ্যই, এবং আমার মনে হয় এটার একটা কোনো না কোনো মানে সাবস্টিটিউট খুঁজে বার করবে হয়তো লিটল ম্যাগাজিনরাও, তারা অনলাইনে নিজেদের একটা প্ল্যাটফর্ম খুঁজে নেবে। আমার এটাই ধারণা, আমার এরকম মনে হয়। না হলে বিভিন্ন ধরনের লিটল ম্যাগাজিন আছে যেগুলো পাঠকের কাছে খুব সমাদৃত হয়েছে, এবং হয়তো দু তিন সংখ্যা বার করার পর তারা এই মানে পারছে না, তারা বন্ধ করে দিতে চাইছে। পাঠক কিন্তু সেগুলোকে খুঁজে যাচ্ছে, আজও খুঁজে যাচ্ছে যে এখনো বেরোচ্ছে না কেন, আপনারা কি কাজটা বন্ধ করে দিলেন নাকি। পাঠকের কাছে পৌঁছতে গেলে পাঠকের কাছে মানে সেভাবে নিজেদেরকে তুলে ধরতে হবে, এবং এটা একটু টাফ ব্যাপার তো বটেই বর্তমানে দাঁড়িয়ে। তো এই অবস্থায় আমরা যখন এমন একটা সময়ে বাস করছি যখন ছাপার কাগজ এক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন, হুম। চর্চাটা হয়ে যাচ্ছে, সাহিত্য চর্চাও এখন কিন্তু মূলত অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আগের যেমন খাতায় বসে লেখা অনেকে লিখছে না, এখন আমাদের কিবোর্ড আমরা ইউজ করছি। তো হ্যাঁ, সবগুলো ধারণা চেঞ্জ হচ্ছে, এবং সেই ধারণার সাথে কিন্তু কবিতাও চেঞ্জ হচ্ছে, কবিতার একদম। চিন্তাও চেঞ্জ হচ্ছে, কবিতার গঠন, কবিতার প্রকৃতি, কবিতার মানুষ, মন মানুষ সব পরিবর্তিত হচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? কবিতা তো মানে তার সময়ের কথা বলবে। আজ থেকে 100 বছর আগে যে কবি লিখে গেছেন তার লেখা আর এখনকার লেখার মধ্যে অনেক পার্থক্য। এবার ব্যাপারটা হচ্ছে কবিতা সময়ের কথা বলবে, বর্তমান সময়কে তুলে ধরবে, এটাই কবিতার কাছে বা যে কোনো সাহিত্য মাধ্যমের কাছেই মানে আসলেই আমাদের আশা। এখন এই মানে বদলে যাওয়া দৃষ্টিভঙ্গিটা নিয়েই ধীরে ধীরে এগোবে, আরো এভলিউশন হবে, আরো উন্নতি হবে বলে আমার ধারণা। আমার মনে হয় আগেকার ভাষ্যের সঙ্গে এখনকার ভাষ্য তো চেঞ্জ হয়েছে অনেক অনেক, বিভিন্ন ধরনের আমাদের মানে আবেগের বহিঃপ্রকাশগুলো অনেক বদলে গেছে। হ্যাঁ, আমরা ঠিক কতটা কার সঙ্গে মানে যে মানে সম্পর্কের রসায়ন বদলেছে, কাকে কি বলবো আমরা এখন মানে আগের মতন আর সেরকম ভাবে ভেবে চিন্তে মানে করি না। মানে আমরা একটু নিজেদের মধ্যে একটু নিজেরাও একটু যেমন মানে হয়ে গেছে যে আমরা নিজের মধ্যেই থাকবো, আমরা একা একাই থাকবো, আমরা দু তিনজন মিলে থাকবো, সবার সঙ্গে মিশবো না। তো এগুলো তো বদলাবেই, এবং এই বদলের কথাগুলো তো কবিতার মধ্যে দিয়ে ধরা পড়বেই। মানুষ বদলাবে, কবিতাও বদলাবে, যুগও বদলাবে, আমার তো এটাই মনে আরেকটা জায়গায় আসি, পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যের চর্চা নিয়ে। হয়। আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের মূল ভাষা হলো বাংলা, আমরা চর্চাটাই বাংলার উপর করি, কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দি বলেন, ইংরেজি বলেন, তার একটা চাপ আছে আলাদা। বাংলাকে অনেকটা কোণঠাসাই বলা যায় এখন। তো এই অবস্থায় যে সাহিত্য চর্চার মানে কলকাতার সাথে ঢাকার যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে আপনি কিভাবে দেখছেন? আমি বলতে চাই যে কলকাতায় মানে বর্তমানে পশ্চিমবঙ্গের সাহিত্য চর্চা বলতে, হ্যাঁ আমরা আপনাদের থেকে একটু পিছিয়ে আছি, এটা কথাটা আমি স্বীকার করি। আমার বাংলাদেশের বন্ধু বান্ধবদের সঙ্গে যখন কথা বলি আমি সেটা বুঝতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে কোণঠাসা হলেও আমার মনে হয় কলকাতায় একটা ধারা এখনো আছে, বেঁচে আছে সেই ধারাটা এখনো। মানে সাহিত্য চর্চা, চর্চা তো আলাদা জিনিস, চর্চা এবং চর্যা দুটোই খুব ভালোভাবে মানে চালিয়ে যাওয়ার মতন লোকে আছে, এবং বাংলা নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন, বাংলা সাহিত্যের মানে গতি প্রকৃতি থেকে আরম্ভ করে তারা ভাবনা চিন্তা করছেন। নতুন যারা লিখতে আসছে জুনিয়ররা, তারাও মানে এইদিকে আকৃষ্ট হয়েছে, এটাই তো সব থেকে বড় পাওয়া বলে আমার মনে হয়। আমি নিজে ইংরেজি সাহিত্যের ছাত্রী, কিন্তু আমি চর্চা করি বাংলা সাহিত্যে, এটাও একটা বড় বিষয়। তো আমার মনে হয় না যে মানে আহ পশ্চিমবঙ্গে এখনো চিন্তিত হওয়ার মতন ব্যাপার আমি বুঝতে পারছি না। বাংলা চলবে এখানে হয়তো, তার মধ্যে আরো নতুন নতুন শব্দ আসবে বা বাংলাকে একটু মানে হেয় করার চেষ্টাও চলবে, কিন্তু আবার তার নিজের জায়গাটা আমার মনে হয় মানে কলকাতাবাসী বা কলকাতার সাহিত্য জগৎ নিজেরা ধরেও নেবে। এটা আমার ধারণা, মানে আমি অন্তত সেটুকুই দেখতে পাচ্ছি এখনো চারপাশে।
আচ্ছা, ঢাকার সাহিত্য চর্চা সম্পর্কে আপনারা তো বললেন যে আপনার বন্ধু বান্ধব আছে এই দেশে বা এইটাতে, তো এই সাহিত্য চর্চা সম্পর্কে আপনার ধারণাটা কেমন? দেখুন, আপনাদের কতটুকু যেহেতু কতটুকু মাতৃভাষাটাই এগোচ্ছে আর কি? হ্যাঁ। হ্যাঁ, মাতৃভাষাটাই যেহেতু বাংলা, এবং আমি নিজে যতটুকু মানে আর কি মানে চর্চা করেছি, হ্যাঁ, তাতে আমার মনে হয় আপনাদের মানে আবেগ থেকে আরম্ভ করে এই ভাষা সংক্রান্ত সবকিছুই অন্তত পশ্চিমবঙ্গের মানুষের থেকে কিঞ্চিত বেশি। আমি বলবো না যে খুব বেশি, কিন্তু কিঞ্চিত বেশি অবশ্যই। এবং ডেডিকেশনও আমি বলবো এই সাহিত্য চর্চার ক্ষেত্রে অনেক অনেক বেশি। আমাদের এখানে যেটা হয় সচরাচর পশ্চিমবঙ্গে, যে আমরা মানে একটা ঠিক করে রাখা আছে, মানে একটা অথেন্টিক একটা ব্যাপার ঠিক করে রাখা আছে যে আমাকে লেখক পরিচিতি পেতে গেলে এই এই ম্যাগাজিনে লিখতে হবে, এই এই রকম ছাঁদে লিখতে হবে, বা এই রকম ছাঁদ থেকে বেরিয়ে লিখতে হবে। ছাঁদ থেকে বেরিয়ে আমি কিরকম লিখবো সেটাও ঠিক করে দেওয়া আছে। হ্যাঁ, এরকম অথেন্টিক কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা হয়তো চেষ্টা করছে অনেকেই সেগুলো কাটিয়ে ওঠার, কিন্তু হয়তো পুরোপুরি এখনো পারছে না। সেখানে আমার মনে হয় ঢাকার সাহিত্য চর্চা সেখান থেকে অনেক বেশি এগিয়ে আছে। এটা আমার নিজস্ব সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা, অন্যরা ডিফার করতেই পারেন। হ্যাঁ, সে কারণে আমার মনে হয় ওখানে চিন্তা ভাবনাটাও বেশি হয়, এবং আমার মনে হয় আমাদের থেকে কিছুটা হলেও এগিয়ে আছে, আমার এটা মনে হয়। হ্যাঁ, এখন আমি এর চেয়ে বেশি আর বলতে পারছি না, তার কারণ আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমি তো নিজে ঢাকায় থাকি না। কবিতার ব্যাপারে আসি, আরেকটা কথা বলি। আপনি কবিতার তো কিছু নিয়ম আছে, এবং কবিতা লিটারেচারের সাহিত্যের সবচেয়ে কঠিন জায়গাটা হলো কবিতা। যে একটা হ্যাঁ, কবিতার নির্মাণ করতে হলে ব্যাকরণবদ্ধ ভাবে করতে হয়, নিয়মের ভিতর থেকে করতে হয়। কিন্তু যে নিয়মের বাইরেও যে লেখাগুলি হচ্ছে কবিতার নামে, সেগুলি কি আপনি কবিতা বললেন না অন্যভাবে দেখেন লেখাগুলো? আমি তো মানে সত্যি কথা বলতে আমার কাছে সবই সাধারণ একটা মানে গদ্য, সেটা কবিতার মতন হয়ে উঠতে পারে। হ্যাঁ, সেটা সে প্রশংসার জায়গায় পৌঁছতে পারে, যে আমার পড়ে মনে হলো এই তো একেবারে পূর্ণাঙ্গ কবিতা। এটার মধ্যে গদ্যের থেকেও কবিতার ভাগ বেশি আছে। তো নতুন ভাবে এই মানে ব্যাকরণ সম্মত বিধিনিষেধ না মেনে যে সমস্ত লেখাগুলো হচ্ছে, আমার কাছে সেগুলো কবিতাই। মানে কবিতা বলেই যে মানে আমি খাতা কলম নিয়ে থিওরির একটা পেপার খুলে এইভাবে লাইন বানাবো, এইভাবে অন্তমিল দেবো, ছন্দ, সেটা আমি নিজেই বিশ্বাস করি না। এটাই হচ্ছে আমার ব্যাপার। তো আমি মনে করি যে এটাই কবিতা। তো আমার মনে হয় ভালোই হচ্ছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন কবিতা আর গল্পের মধ্যে মোটা দাগে পার্থক্য বলতে অবয়বগত, এই তো? এখন এই মুহূর্তে যে ধরনের চর্চা হচ্ছে তাতে আমার মনে হয় না যে মানে এটাকে আলাদা করে দাগিয়ে দেওয়াটা, মানে আমার ঠিক মনে হয় না যে কবিতা আলাদা গল্প আলাদা। আমার কাছে সবই হচ্ছে লেখা। হ্যাঁ, আলাদা করে এটা কবিতা বা এটা গল্প, সেটা আমি মানে আমি দিতে চাই না, এই ট্যাগটা আমি ইউজ করতে চাই না। আমি লিখছি, আমি একটা লেখার মানুষ। আমি আমি একটা লেখা দিলাম, কতগুলো শব্দ দিলাম, সেগুলো মিলে তারা যা দাঁড়ালো সেটাই। আমার কাছে এটাই মনে হয়। 70 দশকের কবিতা, সত্তর দশকের হ্যাঁ, কবিতার একটা ঝড় ছিল বলা যায় বাংলা হ্যাঁ। ভাষীদের জন্য। তো 70 দশক থেকে বর্তমান দশক পর্যন্ত এটার যদি মূল্যায়ন করতে বলা হয়, আপনি কিভাবে করবেন? 70 দশক আমাদের কাছে এবং আপনাদের কাছেও বেশ একটা মানে কি বলবো, একটা ক্যাওসের টাইম ছিল। এবার সেই মুহূর্তে যে ধরনের ভাবনা চিন্তার মানে বহিঃপ্রকাশ ঘটেছে, যথারীতি মানে বিভিন্ন ধরনের বৈপ্লবিক ব্যাপার স্যাপার ঘটেছে, এবং সেটা সাহিত্য জগতের ক্ষেত্রেও বিশেষভাবে মানে উল্লেখ। সেখান থেকে আজকে এই যে এতদিন পরে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, এই অতিমারির সময়ে আমাদের দৃষ্টিভঙ্গি অনেক পাল্টে গেছে। আমাদের মানে চারপাশের জগৎও অনেক পাল্টেছে। আমরা 70 দশক থেকে এখানে যখন ট্রাভেল করে আসছি, আমাদের যে জার্নিটা সেটা অনেকটা পরিবর্তন হয়েছে। আমাদের টেকনোলজির সঙ্গে আমরা আরো বেশি মানে সম্পৃক্ত হয়েছি। আমাদের নিজেদের ভেতরের মূল্যবোধ, নীতি, আদর্শ বা পারিবারিক যে পরিবেশটা, সেগুলো সমস্ত বদলে গেছে। সেই সঙ্গে কবিতাও বদলেছে, কবিতার ধারণা বদলেছে, আমাদের আবেগগুলো বদলেছে, আমরা কিরকম ভাবে কে কার সঙ্গে কমিউনিকেট করছি, আমাদের কমিউনিকেশনটাও বদলে গেছে। কমিউনিকেশনের মাধ্যমে হয়তো
আমরা বাইরের সঙ্গে আরো বেশি যোগাযোগ করতে পেরেছি। হয়তো আমরা ইউরোপে বসবাসকারী আমার কোনো বন্ধুকে এখন যোগাযোগ করতে পারি, যেটা আগে হতো না। হ্যাঁ, কিন্তু এই সব মিলিয়ে যেটা হয়েছে, আমার মনে হয় কবিতা একটু মানে একটু নিজের জায়গা থেকে একটু সরে গেছে, একটু বদলেছে, কবিতারও নিজের বাইরের ফুল নড়ছেটা একটু হলেও পাল্টেছে। হ্যাঁ, তো এই বিষয়টা এটা একটু ভাবনা চিন্তা করার মতো জায়গা। আমি আমি বলবো না, আমি তো বেশি দিন লিখছি না। আমি এখনকার যেটুকু বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখন খুব বেশি ব্যক্তিগত হয়ে গেছে বিষয়টা। মানে আমরা বাইরের থেকে বেশি নিজেদের ভেতরের সমস্যাগুলো নিয়ে একটু বেশি চিন্তিত। আমাদের কবিতাও সেগুলোই প্রতিফলন করছে, আমার নিজস্ব ভাবনা চিন্তা। আমি বাইরের 10 জনকে নিয়ে কি ভাবছি বা 10 জনে মিলে কি ভাবছি, সে সমস্ত আর কবিতায় আমরা এখন রাখি না। আমি কি ভাবছি, আমিত্বটা আমার কাছে মনে হয় কবিতায় এখন বড় বেশি প্রকট। এটা আমার তো মনে হচ্ছে। এর আগে আপনি বলে এলেন যে বাংলা নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে নেই, কিন্তু ভারতে অনেকগুলো ভাষা আছে, ভারতে হ্যাঁ। অনেকগুলো ভাষা প্রচলিত, এবং অনেকে বলেন যে কবিতা লেখার জন্য হুম। সবচেয়ে ভালো ভাষা হচ্ছে উর্দু। হ্যাঁ, কারণ উর্দুর এগুলো তো অনেকেই বলেন এই কথাটা। এই কথাগুলো আপনি কিভাবে মানে চিন্তা করেন যে বাংলা আসলে কবিতার জন্য উর্দুর মতো বা অন্যান্য ভাষার মতো অতটুকু উপযুক্ত কিনা? দেখুন, উর্দু ইটসেলফ একটি ভীষণ সুন্দর ভাষা। হ্যাঁ, আমি নিজে একটু রোমান্টিক ওয়েতে যদি বলতে চাই, তাহলে খুব মোহময় একটি ভাষা, শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। হ্যাঁ, এবার তার জন্য যে উর্দুতেই শুধু কবিতা লেখা যাবে তা না। আবার বাংলা বাদ দিয়েও আমাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ গুলো আছে, বা আমি যেখানকার বাসিন্দা এই উত্তরবঙ্গে, এখানে রাজবংশী ভাষায় কবিতা চর্চা হয়। হ্যাঁ, বা আরো বিভিন্ন ধরনের ভাষা আছে, সাঁওতালি ভাষাতেও কবিতা চর্চা হচ্ছে, সাদ্রিতে কবিতা আছে। তারা ছোট ছোট মুখের গান বানিয়ে তাদের ভাষায় অনেক দিন ধরে এগুলো চালু রেখেছে। হ্যাঁ, আমার মনে হয় না কোনো কবিতার কোনো বিশেষ ভাষা হয়, তাহলে তো সবাই মিলে ইংরেজিতেই লিখতো, বা তাহলে সবাই উর্দুতেই লিখতো বা ল্যাটিনে লিখতো। আমার মনে হয় না যে কবিতার কোনো বিশেষ ভাষা হতে পারে। কবিতা ইটসেলফ একটা ল্যাঙ্গুয়েজ। কবিতার নিজে একটা আলাদা ভাষা, একটা প্রকাশের মাধ্যম। তার আলাদা করে তার কোনো পরিচয় নেই। বাংলা নিজেই একটা অনেক সমৃদ্ধ ভাষা, এবং আপনি কি হুম। আমাদের ঢাকা বা বাংলাদেশের সাহিত্য চর্চার দিকে খেয়াল করেছেন কিনা যে আমাদের কবিতা বা সাহিত্য চর্চায় কিন্তু আঞ্চলিক শব্দগুলো ব্যবহার হচ্ছে হ্যাঁ, এখন। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। এই আঞ্চলিক শব্দের ব্যবহারটাকে আপনি কিভাবে দেখেন? এখন কথ্য ভাষায় যখন আমরা কথা বলছি বা করছি, তখন আমরা আঞ্চলিক ভাষা এগুলো ব্যবহার করি। যদিও আমি বলবো আমাদের ভারতেও বাংলা ভাষায় যে চর্চা হয় পশ্চিমবঙ্গে, সেটার মধ্যে একটু একটু স্লাইট একটু পার্থক্য আছে। কলকাতা বেসড যে ভাষাটা, সেখানে আমরা একটা বেশ একটা কি বলবো, একটা বেশ সুন্দর একটা মোড়কে কিছু ভাষা আমরা একটা ভাষা তৈরি করে নিয়েছি, সেটা আলাদা কলকাতা বেসড ভাষা। হ্যাঁ, আবার এদিকে জেলাগুলো বা জেলার যে ভাষা, মেদিনীপুরের এক রকমের ভাষা, জলপাইগুড়ি জেলার এক রকমের ভাষা, মুর্শিদাবাদের এক রকমের ভাষা, আলাদা টান আছে, তাদের আঞ্চলিক কিছু শব্দ আছে, একই শব্দের বিভিন্ন আঞ্চলিক পরিভাষা আছে। সেগুলো আমরা এই জেলার যারা কবি বা জেলার যারা হচ্ছে সাহিত্যের লোক, তারা সেগুলো সেগুলো তারা ব্যবহার করেন, এবং আমার মনে হয় বিষয়টা ভালো। বাংলা তো একটা লেখা আছে, বা এইটুকুই বাংলা ভাষা তা না, বাংলা ভাষার পরিধি অনেক। বিভিন্ন ধরনের বিভিন্ন কালচার থেকে এসে বাংলা ভাষায় শব্দ বসে যাচ্ছে। আঞ্চলিক ভাষাও সেরকমই, আঞ্চলিক শব্দগুলোও সেরকমই। বাংলাদেশের আঞ্চলিক যে শব্দগুলো ব্যবহৃত হয় বাংলাদেশের লেখায়, আমি দেখেছি। হ্যাঁ, খুব সুন্দর লাগে, মিষ্টি শোনায় শুনতে, এবং আমরা সেটা বুঝতেও পারি। এমন না যে সেটা আমাদের কাছে বোধগম্য নয়, আমাদের কাছে বোধগম্য। এই জিনিসটাও সেরকমই, আঞ্চলিক ভাষা ব্যবহার হবে, সেগুলোর শব্দ লোকে আরো জানতে পারবে, একই শব্দের বিভিন্ন রূপ দেখা যাবে। আমার মনে হয় এই জিনিসটা খুবই ভালো। পল্লবী গুহ কিন্তু ছবিও আঁকে। হ্যাঁ। তো এটাই পরে আসছে, আগে কবিতা শুনিনি। এটা হচ্ছে আপনার সঙ্গে আলোচনা করতে গিয়ে যেটা বললাম। হ্যাঁ, কবিতা আর গদ্যের আলাদা কোনো হয় না আমার কাছে। এটা
এটাকে গদ্য বলবে হয়তো, এটার মানে রূপটা, লিখিত রূপটা যেটা, কিন্তু এটা আমার কাছে কবিতা। আমি সেটাই পড়ছি। জীবনটা এখন খোলা খাতা, আর কিছুই লুকোনোর নেই। কোনোদিন কি ছিল? তাহলে যে মানুষের গোপনীয় কিছুই নেই, সে কি তবে আদৌ পূর্ণ মানুষ ছিল? পূর্ণতা কি থেকে আসে? পূর্ণতা কাকে বলে? কে পায়? যারা পায় তারা কি সে পূর্ণতার খোঁজ কাউকে দেয়? আপনার কি মনে হয়, এটা কি কবিতা না কবিতা নয়? আমি সেটা আগে শুনতে চাই। কবিতা আসলে কবিতা জিনিসটা কি, এটা যদি আমি সঞ্চালকের জায়গায় যদি আপনার আসনে আমি বসে যাই, তাহলে আমি বলতে গেলে বলবো যে কবিতা হলো আমার কানে যেটা লাগছে, ভালো লাগছে যেটা, সেটাই কবিতা। এবং যেটার গতিময়তাটা নষ্ট হচ্ছে না, ফ্লোটা থাকছে, সেটাই কবিতা। আপনি যে সবখানে গ্রামার মেনে চলতে হবে, এটাতে আমিও বিশ্বাস করি না। আমি নিজেও লিখি, আমি নিজেও যেহেতু লিখি, আমি গ্রামারটা জেনেও অনেক সময় আমি নিজেও গ্রামারটা ব্যবহার করি না। সেই ক্ষেত্রে আমার কাছে হলো আমার কানে কোনটা লাগছে, আমার কান কি বলছে। ধ্বনি, বাহ। ধ্বনি যেটা, শব্দটা ধ্বনির থেকে আসে। আমার যদি ধ্বনিটা কানে না লাগে, তাহলে তো, ধ্বনি যদি আমি না বুঝি, তাহলে আমার শব্দ বোঝা সম্ভব না, অক্ষর বোঝা সম্ভব না। অতএব ধ্বনিটাই মূল, যে আমার ধ্বনিটা কেমন লাগছে। যে অনেক সময় আমরা অনেক স্প্যানিশ আমি বুঝি না, কিন্তু স্প্যানিশের সুরটা আমার সুন্দর লাগে। হ্যাঁ। এই যে এই বোধটা, এটাই হলো মূল বোধ, যে আমার সুন্দর লাগছে কিনা, ভালো লাগছে কিনা, সেটাই। আবার শুনি, ভুল বললাম না তো? না না, একদমই না। আমার বরং খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে কোনো কবিতা। প্রেমিক খাঁটি নয়, সাময়িক দুর্বলতার বশে এসব মনে হওয়া। আমার নিজের ওপর রাগ হয় না, আমার হাসি পায়। অনেকটা গান্ধারীর মতো জেনে শুনে অন্ধ হওয়া। হাসি পায়, স্রেফ হাসি পায়। যথারীতি এই কবিতাটারও কোনো নাম নেই, শিরোনাম বিহীন। আমি বেঁচে থাকলেও আমার ভেতরে যেন ভালোবাসা না থাকে। মহামারীতে মৃত্যু, বা কোনো রোগে মৃত্যু, শোকে মৃত্যু, না। কবিরা মহামারীতে, রোগে বা শোকে শেষ হয়, কবিতা মহামারীতে, রোগে বা শোকে শেষ হয়। এটা আমার প্রশ্ন, পাঠকদের কাছেও প্রশ্ন। হয় না, কবিতা শেষ হয় না। কবির হয়তো একটা আহ, শরীরটা মরে যায়। রবীন্দ্রনাথ মরে গেছেন, সো হোয়াট, রবীন্দ্রনাথ তো আছেন। হ্যাঁ, যেমন আমাদের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, তার জন্মদিন গেল কদিন আগে। তিনি তো আছেন আমাদের মাঝে, আমরা তো হ্যাঁ, এখনো হুমায়ুন আহমেদের অনুভব করি। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আসলে এটা, কবি বা আহ, যারা লিখেন তারা বেঁচে থাকেন তাদের কাজের মধ্যে, তাদের কখনো মৃত্যু ঘটে না। যাই হোক, আর ছবির ব্যাপারটায় চলে আসি। বেশ। ছবি আঁকা কিভাবে শুরু? ছবি আঁকা সেভাবে বলতে গেলে সবাই যেভাবে মানে শুরু করে, আমি সেভাবে একদমই শুরু করিনি। মানে ছবির জিনিসপত্র নিয়ে ছবি আঁকতে বসিনি। আমি যেটা করতাম, আমার মায়ের যে টিপের যে রংটা থাকতো, সেটা নিয়ে আমি আমার নিজের মুখে টুখে আঁকতাম। যাই হোক, এইভাবে আমার ছবি আঁকার শুরু হয়। তারপর সেখান থেকে আমার মানে আগ্রহ দেখে রঙের প্রতি, বা আমার ছবি আঁকার মানে একটা দেখে আমার ছবি আঁকার মানে শিক্ষাগুরুর কাছে পাঠানো হয়। তো আমি ধীরে ধীরে সেখান থেকেই শিখেছি কিছুটা। তো আমি সেরকম ভাবে কোনো এ আহ, করিনি, মানে প্র্যাকটিস বা সেরকম অর্থে মানে ছবি এঁকে যেতে হবে। আমার যখন ভালো লাগে যে সমস্ত রঙের সঙ্গে আমার মানে আমার খুব ভালো লাগে যে এই রংটা ব্যবহার করব ছবিতে, হ্যাঁ সেভাবেই আমি ছবি আঁকি। এভাবেই ছবি আঁকার শুরু। হ্যাঁ, এখনো চলছে এই এই জিনিসটা, এভাবেই চলছে। যে সমস্ত রং আমি দেখতে চাই, আমার মনে হয় যে এই রংটা এখানে বসবে, হ্যাঁ নিজের নিয়ম নীতি মেনে আমি, আমি যেমন গাছের রং সবুজই হয় সেটা আমি দেখি না, আমি কখনো গাছকে গোলাপিও এঁকেছি, কখনো লালেও এঁকেছি, বেগুনিও হতে পারে। আমার কাছে এরকম ভাবে ছবি আঁকার শুরু।
অর্থাৎ আপনি জীবনকে যেভাবে দেখেন, আপনার চোখ যেভাবে দেখেন সেভাবে আঁকার চেষ্টা করেন। আচ্ছা, হ্যাঁ, ছবি আর হ্যাঁ। কবিতার মধ্যে এক জায়গায় মিল আছে, মিলটা কোথায়? আমার মনে হয় ছবি আর কবিতা দুটোই হচ্ছে মানুষের মনের খুব গোপন কিছু আবেগ, খুব গোপন, মানে দুরাশা থেকে আরম্ভ করে সবকিছু এই দুটো মাধ্যমে মানে আহ তুলে ধরা যায়। মানে কিছু না বলে সেই অর্থে বলা যেতে পারে আমি এক্সাক্ট যে জিনিসটা চলছে আমার মাথায় বা যে বক্তব্যটা আমি রাখতে যাচ্ছি, এক্সাক্ট সেটা না বলেও আমি অনেক কিছু বলে দিতে পারি ছবির মাধ্যমে এবং কবিতার মাধ্যমে, উভয়ের মাধ্যমে। যেটা অন্য কোনো মানে মাধ্যমে আমি বলতে পারবো না আমার ভেতরে কি চলছে বা আমি কি ভাবছি, কাউকে মানে কি বোঝাতে চাইছি, সেটা আমার মনে হয় ছবি আর কবিতার মধ্যে এটাই একমাত্র মিল। আর অন্য কোনো মিলের কথা আমার অন্তত মানে এই মুহূর্তে মাথায় আসছে না। নাচের কথায় আসি, নৃত্যশিল্পী পৌলমী গুহ। তো এই ব্যাপারটা একটু যদি বলতেন, নাচ কিভাবে শুরু, নাচ এখনো চলছে কিনা? আমার নাচের প্রতি হচ্ছে আমার ভীষণ 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 মানে আমি কি বলবো, ভালোবাসা বললে কম বলা হয়। আমি ছোট থেকেই যে কোনো গান বা সুর শুনলেও বা নিজেই মনে মনে সুর তৈরি করেও অনেক সময় নাচ করতাম। তো তারপর হচ্ছে আমার এই আগ্রহের জন্যই আমার মানে নাচ শেখার শুরু। এবং সেখানে গিয়েও আমি প্রথমে যদিও এই ক্লাসিক্যাল ডান্স করতে চাইনি, আমি ভাবতাম যে এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত গান বাজে আশেপাশে পুজোর প্যান্ডেলে বা পাড়ায় যে সমস্ত গান বাজানো হয় অনুষ্ঠানে, সেগুলোতেই একমাত্র নাচা যায়। যাই হোক, তারপর আমার মানে ক্লাসিক্যাল ডান্স শেখার শুরু হয়। আমি কত্থক শিখেছি, দীর্ঘদিন কত্থক শিখেছি। এবং নাচতে নাচতে এখনো মানে আমার মানে নাচ আছে, চলছে এখনো নাচ আমি শেখার চেষ্টা করি, যতটা পারি সেটা ততটা মানে নাচের মধ্যে থাকার চেষ্টা করি। আমার মনে হয় নাচের মাধ্যমে নিজের যাবতীয় মানে যে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা সবকিছু আমি ভুলে যেতে পারি। আমি গোটা জগৎটাকে ইনফ্যাক্ট খানিকক্ষণের জন্য, যতক্ষণ আমি নাচছি, যতক্ষণ আমার পায়ে ঘুঙুটা আছে, যতক্ষণ আমার কানে তবলার বোলটা মানে আমি শুনতে পাচ্ছি, আমি ততক্ষণ সম্পূর্ণ অন্য একটা মানুষ। আমার তখন নিজস্ব কোনো মানে চেতনাই নেই। আমি তখন শুধু নাচের জন্যই মানে আমি জন্মেছি, আমার এরকম মনে হয়। তো সেইভাবেই শুরু। ছবি, কবিতা, নাচ, হ্যাঁ, এ- এই নিয়েই পৌলমী গুহ। কিন্তু এর হ্যাঁ। মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসাটা কার, পক্ষপাতিত্ব কোনটার প্রতি? আমার পক্ষপাতিত্ব বলতে আমার নাচ এবং কবিতায় দুজনের মধ্যে খুবই মানে টাগাফট চলে। আমি বলবো না যে এদের দুজনের মধ্যে আমার সত্যি কথা যে কোনো একজনকে বেছে নেওয়া আমার পক্ষে খুব চাপের ব্যাপার। তার কারণ আমি নাচতেও যেরকম ভালোবাসি, আমি কবিতাকেও সেরকম ভাবেই ভালোবাসি। হ্যাঁ, তো এই দুজনের মধ্যে আমি কাউকে বেছে নিতে পারছি না বা পারবো না কোনোদিনও। এই দুটো বাদ দিয়ে তারপর ছবি আসছে। আপাতত নাচ আর কবিতা পাশাপাশি থাকছে, এই দুটোই আমার এক্সপ্রেশনের মানে একটা মাধ্যম। আমি এই উভয় মাধ্যমের মধ্য দিয়ে নিজেকে এক্সপ্রেস করতে পারি, শুধু এদেরকে আলাদা করে দেখতে পারি না। পৌলমী রাধেও রান্নার প্রতি উৎসাহ আছে। তো রান্নার প্রতি উৎসাহ নিয়ে আবার একটু কথা আছে এখানে, যেহেতু আপনি সাহিত্য চর্চা করেন ও মুক্ত মনের একজন মানুষ। অনেকে বলেন যে মেয়েদের রান্নাঘরে, রান্না মানে মেয়েদের রান্নাঘরে আটকে রাখা, তাদের বিকাশটাকে বন্ধ করে দেওয়ার একটা জায়গা হলো রান্নাঘর। এটা আপনি কিভাবে দেখেন? এই কথাটা বলেন অনেকেই, বিশ্বাসও অনেকেই করেন, স্বয়ং মেয়েরাও করেন হয়তো। কিন্তু আমি মনে করি একজন প্রকৃত রাঁধুনি, একজন ভালো রাঁধুনি, তার থেকে বড় শিল্পী আর হতে পারে না। সত্যি কথা, তার সামনে মানে ভালো রাঁধুনির সামনে কোনো কবি বা বাচিক শিল্পী বা নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী সবাই মানে শিল্পী হিসাবে একটু হলেও আমার কাছে খাটো। একজন রাঁধুনি এই মাত্রার শিল্পী। আর মেয়েদেরকেই চেপে রাখার বিষয়টা আমার মনে হয় যে তাহলে তো অনেক বাবুর্চিরাও তো তাহলে মানে মহিলাই হতেন শুধু, তাহলে পুরুষ রাঁধুনি আমরা কোথাও দেখতে পেতাম না। এবং তারা অসাধারণ অসাধারণ খাবার আবিষ্কার করেছেন, তৈরি করেছেন, খাবার নিয়ে চিন্তা ভাবনা করেছেন, মশলা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। মেয়েদেরকে চেপে রাখার একটা বিষয়, সেটা তো পরবর্তীতে এসেছে। সেটা সমাজের মানে সামাজিক একটা
ব্যাপার সেটা পরে তৈরি হয়েছে, আমি এটাতে একদমই বিশ্বাস করি না। আমার কাছে রাঁধুনি মানে শিল্পী, তিনি মহিলাও হতে পারেন, তিনি পুরুষও হতে পারেন, উভয়ই হতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মেয়েদেরকে চেপে রাখার থিওরিটা, এটা সম্ভবত আমাদের সমাজের আমরা যত উন্নত হয়েছি, আমাদের পিতৃতান্ত্রিক সমাজ যত বেশি আষ্টে পৃষ্ঠে আমাদেরকে চেপে ধরেছে, সেখান থেকে বিষয়টা উঠে এসছে। না হলে তার আগে বাবুর্চিরা ছিলেন, তারাও পুরুষ রাঁধুনি ছিলেন, কোনো সমস্যা ছিল না। এটা আমার ব্যক্তিগত মতামত। অনেক ফেমিনিস্টের কথায় রান্নাঘরে আসলেই তারা একটু নাক কান যেন একটু ভ্রু পাকান। সেই ক্ষেত্রটায় দেখা যায় যে বিশ্বের যত শেফ আছেন তারা কিন্তু বেশিরভাগই পুরুষ। হ্যাঁ, এখন ফিরে আসি বাচিকের কথায়, বাচিক শিল্পীর ব্যাপারটা, আবৃত্তির ব্যাপারটা। নিজের কবিতা তো আপনি পড়ছেন, আবৃত্তি করছেন, এর বাইরে অন্য কারো? বাইরে সে অর্থে আবৃত্তি যোগ্য কবিতা বলে আমার কবিতাও লেখা হয়। এটা আবৃত্তি যোগ্য, কোনটা আবৃত্তি যোগ্য না, আমি এই বিষয়টা একেবারেই বিশ্বাস করি না। আমি অনেক আবৃত্তি অযোগ্য বলাই ভালো, সেরকম কবিতাও আমি নিজে পাঠ করেছি এবং প্রশংসাও পেয়েছি তার জন্য। অনেকে যেমন বলেন জীবনানন্দ দাশের সমস্ত কবিতা ঠিক আবৃত্তি যোগ্য নয়। হ্যাঁ, সেটা নিজে নিজে পড়ার, নিজের অনুভব করার, আমার সেটা একেবারেই মনে হয় না। আমি নিজে যখন পাঠ করছি আমি সেটা সবাইকে শোনাতেও পারি। হ্যাঁ, এবং যারা শ্রোতা তাদের ভালোও লাগতে পারে, আমি না পড়লে আমি কি করছি। হ্যাঁ, আর বাচিক শিল্পী বলতে আমি নিজের, আমার প্রথাগত কোনো শিক্ষা নেই। আমি নিজে আর কি ছোটবেলার থেকে পড়তাম, নিজে জোরে জোরে কবিতা পাঠ করতাম, নিজের কানে ভালো লাগতো। আমার মা মাঝে মধ্যে কিছু কিছু জায়গা শুধরে দিতেন, কোথায় কিরকম ঘাত হবে, কোথায় ছন্দে গিয়ে এখানে দম ফেলতে হবে, কোথায় দম আটকাতে হবে। এরকম ভাবেই আমি শিখেছি আবৃত্তি, যদি বলতেই হয়। তো আমাদের সময় শেষ হয়ে আসছে পল্লমী। আমরা আপনার দুটো কবিতা শুনবো, তারপর আপনার আবৃত্তি শুনবো, না আগে আবৃত্তি শুনে নিব অন্যের কবিতা? আবৃত্তি আবৃত্তি যদি শুনতে চান তাহলে আমাকে একটু সময় দিতে হবে কার কবিতা আমি পড়বো সেটা ভাবার জন্য। তাহলে আমার কবিতাটা আগে শুনে নিন। অবশ্যই, শুনে নিন। স্বভাবত দীর্ঘদিন আমি ভালোবাসা থেকে দূরে আছি। তার কারণ আমার দীর্ঘদিন ভালোবেসে হয়ে ওঠা হচ্ছে না। আমাদের যে ভালোগুলো নিয়ে বাসা হয়েছিল, সে বাসাটিও এখন আর নেই। তার সামনে দিয়ে আমরা যাওয়া আসা করি, পায়ের গন্ধ ধীরে ধীরে সন্ধ্যের আকাশে মিলিয়ে যায়। স্বভাবতই আমি ভালোবাসতে আর পারছি না। তবে আমাদের ভালোগুলো নিয়ে আবার বাসা হবে, এ কথা আমি বিশ্বাস করি। আমাদের আসা যাওয়ার পথের পাশে আরেকটি ভালোবাসা থাকবে, এ কথা আমি বিশ্বাস করি। পল্লমী, এখানে আমি একটু বাট কথা বলে নিই। আপনার হ্যাঁ, যতগুলি মানে আমি আপনার যতগুলো লেখা শুনলাম, আপনার পাঠ শুনলাম, তাতে প্রতিটাতে একটা আশার কথা আছে। আমাদের হ্যাঁ, যারা লিখেন বেশিরভাগের মানুষের মধ্যে হতাশার কথা আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি পল্লমীকে একটু আলাদা দেখছি। তার কবিতায় প্রতিটাতেই আশার কথা আছে। এই আশার উৎসটা কোথায়? আমি নিজে খুব আশাবাদী মানুষ। আমি মনে করি যে কিছু সময়ের জন্য ভেঙে পড়লো, আবার ভালো একটা দিন আসবে, বা ওই যে বললাম সব ঠিক হয়ে যাবে। এই ধরুন এই অতিমারির ব্যাপারটি, সবাই খুব ভেঙে পড়েছিলেন, সবার থেকে দূরে থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে, কবে আবার সমস্ত কিছু স্বাভাবিক হবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, কিন্তু আমি সেটা মনে করি। হ্যাঁ, আমি মনে করি খারাপ সময় এসছে, খারাপ সময়টি কেটেও যাবে, একটু ধৈর্য ধরতে হবে, হয়তো আরেকটু বেশি সময় আমাদের এই খারাপ গুলোকে নিয়ে থাকতে হবে, হয়তো একটু ধৈর্যচ্যুতিও ঘটতে পারে। কিন্তু আমি নিজে সব ঠিক হয়ে যাওয়ার বা সব ভালো হয়ে যাওয়ার আশা রাখি বলেই হয়তো আমার কবিতায় এরকম আশার প্রতিফলন দেখতে পারেন। হ্যাঁ, আমি যদিও সেটা নিজে জেনে বুঝে করি না বা জেনে বুঝে করছিও না। আর একটা ছোট্ট কবিতা পড়বো, খুবই ছোট্ট, কয়েক লাইন। শুনি আমরা। তোমার সঙ্গে দেখা হয়নি দীর্ঘদিন, আমরা ফিরে আসবো, এ কথা বলে গিয়েছিল। তোমার সঙ্গে
অনেক কথা ছিল, বলা হয়নি দীর্ঘদিন। তুমি ফিরে আসবে বলে গিয়েছিলে, এটাতেও আশা আছে। হ্যাঁ, অবশ্যই আশা আছে। আর পৌলমী কবিতায়, প্রতিটা কবিতাতেই আশা এবং আশাবাদী মানুষ আপনি বললেন। তো আমরাও আপনার আশায় আশাবাদী হতে চাই, সাহসটা নিতে চাই আপনার কাছ থেকে, আপনার তারুণ্যের কাছ থেকে। এখন আবৃত্তিটা শুনি। রাইট নাও, মানে কোন কবির কবিতা পড়বো এটা একটু চাপের ব্যাপার হয়ে গেল। সেরকম ভাবে কোনো কবির কবিতা যেহেতু আমি রাখিনি, মানে ভেবে রাখিনি, তো দেখা যাক কি বেরোয়। এখানে আপাতত আমি কোনো কবিতাই খুঁজে পাচ্ছি না আবৃত্তি করার মতন, মানে তাহলে আমরা দেখতে আপনার পাচ্ছি না। আরেক আপনার কবিতা শুনে আসি। আবৃত্তি থাক, আজকে বেশ, আরেকদিন হবে। বেশ। আমার কবিতাই তাহলে শুনুন, কি করা যাবে, আমি পেলাম না এখানে সেরকম কোন ঠিক কবিতা। আছে, আমরা আপনার কবিতাই শুনি আপাতত। সাময়িক যন্ত্রণার ফলে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। সাময়িক যন্ত্রণার ফলে আমার বুকে দাগ হয়ে গেছে আড়াআড়ি। তবে স্বপ্নের পারাবত এখনো উড়ে যায়নি। প্রত্যাশার ফুল আমার চোখে আজও সূর্য হয়ে ধরা দেয়। সাময়িক যন্ত্রণার ফলে যারা যারা সবকিছু হারিয়ে ফেলেছে তাদের প্রত্যেককে আমার শুভাশিস জানাই। তুমিও একদিন পারাবতের মতো ফিরে এসো। আমার প্রত্যেকটা কবিতায় আপনি বলার পর দেখলাম যে সত্যি খুব আশা জাগানো কবিতা, আমি নিজে এটা এখন খেয়াল করলাম। সময় শেষ পৌলমী, আমাদের আমাদের হাতের 1 ঘন্টা আমরা পেরিয়ে এসেছি প্রায়। তো এই শেষ সময় অংশুমালীর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই সবসময় যে কবিতায় থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো লাগায় থাকুন, সবসময়, মানে কি বলবো, একটা আশাবাদী একটা মোড়কে আমি নিজে থাকতে চাই দেখে আমি সবাইকেই সেটা জানাতে চাই যে খারাপ সময় এক সময় কেটে যাবে। এবং অতি অবশ্যই কবিতায় থাকুন, ভালো লেখায় থাকুন। হ্যাঁ, যত বেশি আরো সম্ভব হয় লেখালেখির মধ্যে নিজেকে মিলিয়ে দিন, সে আপনি পাঠক হন বা লেখক হন, যাই হন না কেন। আমার কাছে লেখা মানুষের থেকে, লেখা মানুষ মানে শুধু যারা লেখেন তারা না, যারা লেখা পড়েন, যারা লেখা নিয়ে চিন্তা ভাবনা করেন, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও দিনের, মানে খুব কম সময়ের জন্য হলেও যারা লেখালেখি নিয়ে একটু হলেও চিন্তা ভাবনা করেন, বই পত্র নিয়ে, আহ পাঠক হিসেবেও, তাদের সবাইকেই আমি লেখা মানুষের মধ্যে ধরি। তারা সবাই ভালো থাকুন, তারা ভালো লেখায় থাকুন, এটুকুই। দর্শক শুনলেন আমাদের আশাবাদী পৌলমী গুহের কথা। একাধারে কবি, বাচিক শিল্পী, নৃত্যশিল্পী, ছবি আঁকিয়ে শিল্পী এবং রাঁধুনিও। তার সাথে কথা হলো, তার কবিতা শুনলেন। আজকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিশিষ্ট জনকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই অতিমারিতে, মহামারীতে। নিজেরা সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখার চেষ্টা করবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পৌলমী, আপনাকেও। ধন্যবাদ।